ছাত্রছাত্রী স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালা। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে ক্লাস 10 দশম শ্রেণীর যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত, চ্যাপ্টার নাম্বার 5, রেশিও আর প্রপোর্শন। এর আগে অলরেডি যে ভিডিওটা তৈরি করেছি সেখানে অনুপাত অর্থাৎ রেশিও সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আজকে যে পরের পার্টটা থাকছে প্রপোর্শন অর্থাৎ সমানুপাত, এই সমানুপাত নিয়ে আমরা আলোচনা করব এবং এই চ্যাপ্টারের থেকে যতগুলো অঙ্ক আছে এবং যতগুলো সম্ভাব্য অঙ্ক মাধ্যমিকে থাকতে পারে সেই অঙ্কের দিকে ফোকাস রেখে বিষয়টা আমরা বুঝবো। তো প্রথম থেকে তোমরা আমার সঙ্গে থাকো এবং খাতা পেন নিয়ে অবশ্যই বসো। যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্ট করবে। তো আমরা যেটা আজকে শিখবো বা জানবো প্রথমেই সেটা হচ্ছে সমানুপাত বা প্রপোর্শন। এটা কি, ব্যাপারটা কি? সমানুপাত বলতে আমরা ক্লাস 7 এর কনসেপ্টটাকে যদি কাজে লাগাই তো দেখতে পারবো যে অনুপাত আমরা শিখেছি দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করে কে কার থেকে কত গুণ বেশি হবে বা কম হবে, যেটা অনুপাত আমরা পড়েছি। তো সেই দুটো অনুপাত যদি সমান হয় তাহলে তাকে বলছি সমানুপাত। সমানুপাত শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো সমান অনুপাত। তাহলে সমান অনুপাত হতে গেলে, সমান হতে গেলে দুদিকে দুটো জিনিস থাকতে হবে, তারাই সমান হবে। তাহলে দুটো অনুপাত যেটা কিনা সমান চিহ্নের দুদিকে আছে, তারা যদি পরস্পর সমান হয় তখন তাকে বলবো সমানুপাত। কিরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমি যদি প্রথমে ম্যাথামেটিক্যাল ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে দেখো, মনে করো এ একটা জিনিস, কোন একটা জিনিস, এবং বি হচ্ছে আর একটা জিনিস, সমজাতীয় জিনিস, একই জাতীয় জিনিস। এ যদি টাকা হয় তো বিও টাকা, এ যদি বয়স হয় তো বিও বয়স, দুটো সমজাতীয় জিনিস। এই দুটো সমজাতীয় জিনিসের মধ্যে যদি আমি অনুপাত করি তাহলে দাঁড়াচ্ছে এ ইস টু বি, এটা আমরা জানি। আর একটা অনুপাত মনে করো সি এবং ডি, এরাও দুটো পরস্পর সমজাতীয় জিনিস, একই রকম জিনিসের তুলনা করছি। তাহলে দুটো অনুপাত পেয়ে গেলাম, একটা হচ্ছে এর সাথে বির অনুপাত আর একটা হচ্ছে সির সাথে ডির অনুপাত। যদি এই দুটো অনুপাত পরস্পরের সঙ্গে সমান হয় তাহলে এদেরকে বলবো, এই দুটো অনুপাতকে বলবো সমানুপাত। শব্দটার অর্থ তখন পরিষ্কারভাবে ফুটে উঠবে। সমান অনুপাত, এই একটা অনুপাত এবং এই একটা অনুপাত সমান, সমান অর্থে বোঝাবে যে এদের মাঝখানে আমি সমান চিহ্ন দিয়ে দিতে পারি, এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি। এটাকে এইভাবে আমরা লিখতে পারবো। আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। তার আগে এই যে যে পদগুলো লিখলাম, এখানে 4টে পদ আছে। তার মধ্যে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। পরপর যদি আমি নাম দিই, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এই যে পদ 4টে নিয়ে সমানুপাত তৈরি হয়েছে, এই সমানুপাত হতে গেলে দেখতে পাচ্ছি যে শেষে কারা বসে আছে, এই সমানুপাতের শেষে কারা বসে আছে। শেষে যারা বসে আছে, এখানে বসে আছে এ বসে আছে, আর এর শেষে বসে আছে ডি বসে আছে। তো এরকমও তো বলতে পারি যে এ স্যার প্রথমে বসে আছে আর ডি স্যার লাস্টে বসে আছে। তো সেই জিনিসটাকে আমি সহজ ভাষায় বলবো যে এ আর ডি এরা প্রান্তে বসে আছে, এক্সট্রিম পয়েন্টে বসে আছে, প্রান্তে বসে আছে। তার জন্য এ এবং ডি এই দুটো পদকে বলবো আমরা প্রান্তীয় পদ। কি বলবো? প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ কে কে থাকছে, সেটা হচ্ছে এ থাকছে একটা পদ আর একটা পদ থাকছে ডি। আর বি আর সি, দেখো এ আর ডি এর মধ্যে বসে আছে, এ আর ডি এর মধ্যে, এ আর ডি এর মাঝখানে যেটা বসে আছে সেটা হচ্ছে বি আর সি। সেই জন্য বি আর সি কে বলবো আমরা মধ্যপদ। বি আর সি কে কি বলবো? মধ্যপদ, যেহেতু মাঝখানে বসে আছে, মধ্যপদ। আমি এইভাবে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করলাম বোঝানোর সুবিধার জন্য, এবং নাম দিয়ে দিলাম কোনটা প্রান্তীয় পদ কোনটা মধ্যপদ। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? যে সমানুপাত পেলাম, সমানুপাতের মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্কটা আমরা আগে ফার্স্টে লিখি, তারপর একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সম্পর্কটা যেটা হবে, এ ইস টু বি মানে কি, এ বাই বি লিখতে পারি, ইস টু মানে এ বাই বি। আর সি ইস টু ডি, সি ইস টু ডি বলতে সি বাই ডি লিখতে পারি। তাহলে এই হয়ে গেল সমানুপাতের ব্যাখ্যা, ম্যাথামেটিক্যাল ব্যাখ্যা। এবার যদি আমরা বজ্রগুণন করি, বজ্রগুণন জানো যে কোনাকুনি গুণ করাকে বজ্রগুণন বলা হয়, অর্থাৎ এর সঙ্গে ডি এর গুণ এবং সি এর সঙ্গে বি এর গুণ, এই দুটো গুণফল পরস্পর সমান হয়। তাহলে এ আর ডি, এ ডি, সেখান থেকে আমরা লিখতে পারবো বিসি। তাহলে এডি সমান বিসি, যারা সমানুপাত হচ্ছে, দুটো পদ, দুটো অনুপাত যদি সমানুপাত হয় তাহলে দেখতে পাচ্ছি এ আর ডি অর্থাৎ প্রান্তীয় পদ, যেটা প্রথমে এবং শেষে ছিল, প্রান্তীয় পদ নাম দিয়েছিলাম, সেইটার যা মান হবে গুণ করলে, আর যেটা মধ্যপদ, যেটা মিডিলে ছিল, সেই মধ্যপদের দুটোকে গুণ করলে তার মান সমান হবে। যদি সমানুপাত হয় তাহলে এই শর্তটা
অবশ্যই মেনেছি। তুমি বুঝতে পেরেছো যে সমানুপাতের ব্যাপারটা কি? সমানুপাত বললে আমি যদি এবার এটাকে নর্মালি বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো সমানুপাত মানে দুটো অনুপাত সমান হবে। মনে করো যে আমার হাত রয়েছে, হাত দুটোকে উপরে তুলছি একই সঙ্গে, সমান হচ্ছে, তাহলে দুটোই বাড়ছে দুটোই কমছে, একই সঙ্গে হচ্ছে। এই যে যে বাড়া দুটো একসঙ্গে বাড়া সমান হচ্ছে, এই অনুপাত আর এই অনুপাত সবসময় সমান হবে, সমানুপাত। দুটো একই সঙ্গে বাড়বে অথবা দুটো একই সঙ্গে কমবে। আমি যদি একটা উদাহরণ দিই, এবার উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে, তোমরা বুঝতে পারবে। ধরো দুটো সংখ্যা নিয়েছি, আমি দুটো সংখ্যা নিয়েছি, একটা হচ্ছে 5 নিয়েছি আর একটা হচ্ছে 20 নিয়েছি। 5 আর 20 দুটো সংখ্যা হতে পারে। 5 বছর একটা বয়সের ছেলের সঙ্গে 20 বছরের একটা বয়সের ছেলের তুলনা করছি, আমি অনুপাত করছি। তাহলে আমি লিখতে পারবো 5:20 লিখতে পারবো এটা। এবং আমি আর একটা উদাহরণ নিচ্ছি, মনে করো কারোর কাছে 4 টাকা আছে, কারোর কাছে 4 টাকা আছে, অন্য একটা ব্যক্তির কাছে আছে 16 টাকা। দুটো একই জাতীয় রাশি নিয়েছি, আমি দুটো একই জাতীয় সমজাতীয় রাশি নিয়েছি, এবার এদের মধ্যে আমি তুলনা করতে পারি। তাহলে তুলনা করছি, এটা হচ্ছে বয়স, এটা হচ্ছে টাকা। বয়সের সঙ্গে বয়সের তুলনা করছি, টাকার সঙ্গে টাকার তুলনা করছি। এবার এই দুটো অনুপাতকে যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করে আমি দেখতে পাবো, কিভাবে সিম্পলিফাই করব, কাটাকুটি করে সিম্পলিফাই করে দেখতে পারবো যে দুটো একই জাতীয় জিনিস, মানে দুটো অনুপাত লিখেছি আলাদা আলাদা ভাবে কিন্তু এরা সমান, এরা সমান। আমি যদি এবার বোঝানোর সুবিধার জন্য লিখি, 5টাকে এ ধরছি, 20টাকে বি ধরছি, 4কে সি ধরছি এবং 16কে ডি ধরছি, তাহলে আমি এ বি সি ডির সাথে কানেক্ট করতেই পারছি এবং এখানে বলতেই পারবো সহজে পদগুলোকে এ যেটা কিনা 5 আর ডি যেটা কিনা 16, এই পদ দুটোকে আমি বলছি প্রান্তীয় পদ, যেহেতু দুই ধারে অবস্থিত আছে, দুই ধারে এদের পজিশন। আর মিডিলের দিকে যেটা আছে সেটা হচ্ছে বি আর সি, অর্থাৎ 20 আর 4, 20 আর 4 এরা মিডিলে আছে সেজন্য এদেরকে মধ্যপদ নাম দিচ্ছি। আর 5 আর 16 এরা প্রান্তে আছে বলে এদের প্রান্তীয় পদ আমি নাম দিচ্ছি। এবার এটাকে সিম্পলিফাই করলে কি হবে, 5 দিয়ে কাটাকুটি করা যাবে, 5 দিয়ে কাটাকুটি তুমি করতে পারো। যদি 5 দিয়ে কাটাকুটি নাও পারো তাহলে দেখতে পাবো যে 5/20 কি ছিল, a/b, মানে 5:20 মানে 5/20। আর এখান থেকে দেখতে পাচ্ছি 4/16 দেখতে পাচ্ছি আমরা। যদি দেখতে পাই তাহলে দেখো এই অনুপাতকে আমি সমান তখনই বলতে পারবো, এই অনুপাত দুটোকে সমান তখনই বলতে পারবো, অর্থাৎ এদেরকে সমানুপাত তখনই বলতে পারবো যদি এদের প্রান্তীয় পদ, অর্থাৎ এর সাথে ডি যদি গুণ করি, 5-এর সাথে যদি 16 গুণ করি, দেখো 5-এর সাথে 16 গুণ হচ্ছে, আমি এখন এদেরকে সমান বলতে পারছি না, আমি এখনো কিন্তু এদের সমান বলতে পারছি না। চেক করে দেখবো যে এডি আর বিসি সমান আছে কিনা, যদি সমান থাকে তাহলে কিন্তু এদেরকে সমানুপাত বলতে পারবো। তার জন্য মাঝখানে এখনো পর্যন্ত সমান চিহ্ন আমি লিখিনি। তাহলে এখানে প্রান্তীয় পদ হচ্ছে এ মানে 5 আর ডি মানে 16, কোনাকুনি গুণ করলে 5 আর 16 আমি গুণ করব। আর মধ্যপদ থেকে যাচ্ছে 20 আর 4, 20 আর 4 এদের দুইজনকে গুণ করব, অর্থাৎ গুণ করছে এটাকে এডি আর এটাকে গুণ করছি বিসি। 5-16 80, 4-20 80, দেখতেই পাচ্ছ দুদিকে সমান হয়ে গেল, 80 আর 80 সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই যে অনুপাত দুটো নিয়েছিলাম এই অনুপাত দুটো সমান, অর্থাৎ কিনা এরা সমানুপাত, অর্থাৎ কিনা এরা সমানুপাত। তো সমানুপাত যদি হয় আমরা প্রান্তীয় পদের গুণফল এবং মধ্য পদের গুণফল সমান হবে সেটা আমরা লিখে নিচ্ছি বা দেখে নিচ্ছি, দেখে আমি এখান থেকে কনক্লুড করতে পারবো দুটো অনুপাত সমান। অর্থাৎ যদি এটা বাড়ে তো এটাও বাড়বে। অন্যরকম ভাবেও দেখা যায়, অন্যরকম ভাবে কিভাবে দেখবো, 5:20 ছিল একটা পদ অনুপাত, আর 4:16 এটা একটা অনুপাত ছিল। যদি আমি 5 দিয়ে কাটাকুটি করতাম তাহলে 5 × 5 4×5 20, 1:4 হতো। এখানে কাটাকুটি করলে 4 × 4 4 × 16, 4 দিয়ে কাটাকুটি করেছি, দেখতে পাচ্ছি দুটো অনুপাতই দাঁড়াচ্ছে সিম্পলিফাই করলে যেটা দাঁড়াচ্ছে 1:4, আর ডান দিকে যেটা ছিল সেটা 1:4। তাহলে দুটো অনুপাত সমান, কোনাকুনি গুণ দাও, 4 × 4 4 × 4 4 = 4 হচ্ছে, যেখানে 80 = 80 হয়েছিল। তাহলে আমরা এইখান থেকে এইভাবেও দেখতে পারি দুটো অনুপাতকে সিম্পলিফাই যদি করি, সিম্পলিফাই করলে যে মানটা দাঁড়াবে সেই মানটা দেখে আমরা বলে দিতে পারবো সেই অনুপাত সমানুপাত কিনা। কিন্তু আমরা যেটা করব এটা হচ্ছে প্রান্তীয় পদের গুণফল এবং মধ্য পদের গুণফল করে যদি গুণফলের মান সমান থাকে তখন তাকে বলবো হচ্ছে সমানুপাত। তাহলে আমরা সমানুপাতের ধারণা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। এইবার এই ধারণাটাকে কাজে লাগিয়ে যেখানে যেখানে সমানুপাত দেওয়া থাকবে বা অঙ্কে আমরা যেখানে যেখানে সমানুপাতের অঙ্ক করব সেখানে সেখানে এই ধারণাটাকে কিন্তু আমরা কাজে লাগাবো এবং সঙ্গে সঙ্গে দেখো প্রান্তীয় পদ মধ্যপদ কাকে কোনটাকে বলে আমি কিন্তু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ব্যস্তানুপাত। সমানুপাত তো পড়লাম,
একটা হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে ইনভার্স প্রপোর্শন, ইনভার্স উল্টো দিকে, ইনভার্স প্রপোর্শন। ইনভার্স প্রপোর্শন মানে কি, যে একটা যদি বাড়ে তো একটা কমবে। যদি দুটো অনুপাতের মধ্যে এরকম সম্পর্ক থাকে যে একটা বাড়লে একটা কমবে, তখন যে অনুপাতের যে সম্পর্ক হবে দুটো অনুপাতের মধ্যে তাকে বলবো হচ্ছে ব্যস্তানুপাত। স্বাভাবিকভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ দেওয়ার আগে আমরা ম্যাথামেটিক্যালি এবিসিডি দিয়ে প্রকাশ করছি, তারপরে আমি একটা উদাহরণ দিয়ে ব্যস্তানুপাত বোঝাতে গেলে আমি আবার সেই চারটে সংখ্যাকে নিচ্ছি। কারা কারা নিচ্ছি? এ, বি, এদের অনুপাত করলাম, আর একটা অনুপাত করলাম সি, ডি। আমরা নাম জানি, অলরেডি নাম শিখেছি। এ আর ডি হচ্ছে প্রান্তীয় পদ, বি আর সি হচ্ছে মধ্যপদ। তো এই দুটো অনুপাত যদি সমান হচ্ছিল, তো সমানুপাত হচ্ছিল। ব্যস্তানুপাত হতে গেলে কি করতে হবে? একটাকে উল্টে দিতে হবে। একটাকে উল্টে দিলে তখন সমান হবে। কিরকম? প্রথম উদাহরণ দিয়েছিলাম যে দুটোই বাড়বে বা দুটোই কমবে, সমান হবে, একই হবে। দুটো যদি একই সঙ্গে বাড়ে তাহলে সেটা সমানুপাত, সমান হচ্ছে বাড়ার দিক থেকে। দুটো যদি কমে, কমার দিক থেকে সমান হচ্ছে, সেটাও সমানুপাত। যদি এরকম হয়, একটা বাড়ছে যখন একটা কমছে, মানে এক হাত যখন উপরে উঠছে এক হাত তখন নিচে নামছে, এরকম যদি সিচুয়েশনটা কখনো তৈরি হয়, তখন তাকে বলবো আমরা ব্যস্তানুপাত বা ইনভার্স প্রপোর্শন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটাকে ফিক্সড ধরে রাখবো, আমি একটাকে ফিক্সড ধরে রাখবো আর একটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার মানে কি? দুটো পেন নিয়েছি, ধরো আবার উদাহরণ দিচ্ছি, দুটো পেন নিয়েছি, এই অবস্থায় আছে। তাহলে দুটোর হেড, যেটা দুটোর হেড, হেড কিন্তু উপরের দিকে আছে, দুদিকে একই রকম হবে, তাহলে এটাকে সমানুপাত বলছে। যদি একটাকে উল্টে দিই, যে কোনো একটাকে উল্টে দিই, দুটোকে উল্টে দিলে তো সেই দুটো হেড আবার নিচের দিকে চলে গেল, একই দিকে থাকবে। দুটো পেনের যে হেড একই দিকে থাকবে, তাহলে দুটোকে আমি নিশ্চয়ই উল্টাতে পারবো না। উল্টাতে গেলে এই সিচুয়েশনে আছে, সমানুপাত অবস্থায় আছে, দুটো হেডই উপরের দিকে পেনের, আমি একটাকে উল্টে দিচ্ছি। যদি একটাকে উল্টে দিই, সেই অবস্থায় যদি এদের অনুপাত সমান হয়, তাহলে বলা হবে এটা হচ্ছে ব্যস্তানুপাত। সমান ছিল, একটাকে উল্টে দিলাম, যে কোনো একটাকে উল্টে দাও। একই সঙ্গে দুটোকে উল্টে দিলে কিন্তু দুটোই আগের অবস্থায় ফিরে গিয়ে সমানুপাত হয়ে যাবে। তাহলে যে কোনো একটাকে উল্টে দাও। মনে করো আমি যে অনুপাতটা পরে রয়েছে তাকে উল্টাবো, তুমি যেটা আগে রয়েছে তাকে উল্টাতে পারো। উল্টানো মানে কি? উল্টানো মানে ব্যস্তানুপাত তোমরা পড়েছো, অনুপাতের জায়গায় ব্যস্তানুপাত পড়েছো। অনুপাত, যেটা ব্যস্তানুপাত বলছিলাম, ব্যস্তানুপাত কাকে বলছে? ব্যস্তানুপাত হচ্ছে যেটা পূর্বপদ। ভালো করে মনে করে দেখো, আমি একটু মনে করে দিচ্ছি। মনে করো এক্স আর ওয়াই একটা অনুপাত আছে, এর ব্যস্তানুপাত কি হবে? এক্স কে আমরা পূর্বপদ বলছিলাম আর ওয়াই কে বলছিলাম কি? উত্তরপদ। যদি এই অনুপাতের ব্যস্তানুপাত বের করতে হয় বা বিপরীত অনুপাত বের করতে হয়, তখন ওয়াই ইস টু এক্স করবো। যেটা উত্তরপদ ছিল তাকে পূর্বপদ করে দেবো, আর যেটা পূর্বপদ ছিল তাকে আমরা উত্তরপদ করে দেবো। এরকম যদি হয় তাহলে সেই অনুপাতকে বলবো আমরা ব্যস্তানুপাত। তো সেটাকে আমরা ব্যস্তানুপাত বলছি। তাহলে আহ, এইখানে আমি যে কোনো একটাকে উল্টে দেব, হয় প্রথম অনুপাতটাকে উল্টে দেবো, আদারওয়াইজ দ্বিতীয় অনুপাতটাকে উল্টে দেবো। তাহলে দ্বিতীয় অনুপাতটাকে যদি আমি উল্টে দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এ ইস টু বি, এটা যেমন ছিল তেমন লিখবো। এটাকে লিখছি ডি ইস টু সি, ডি ইস টু সি লিখলাম। এইবার উল্টে দেওয়ার ফলে যদি এরা পরস্পর সমান হয়, উল্টে দিয়ে যদি সমান হয়, মানে কি? এ বাই বি ইকুয়াল টু ডি বাই সি হচ্ছে, সেইখান থেকে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো? এসি ইকুয়াল টু বিডি। কি দাঁড়ালো? এসি আর বিডি সমান। এরকম যদি দাঁড়ায়, তাহলে যেটা দাঁড়াচ্ছে, এ মানে প্রথম যে অনুপাত ছিল সেই অনুপাতের পূর্বপদ, আর দ্বিতীয় যে অনুপাত ছিল সেই অনুপাতের যে পূর্বপদ, দুটোরই পূর্বপদ গুণ করেছি, এ আর সি গুণ করেছি, আর দুটোরই উত্তরপদ গুণ করেছি, বি আর ডি গুণ করেছি। এই অবস্থায় যদি এরা সমান হয়, তখন তাকে বলা হবে ব্যস্তানুপাত। তখন তাকে বলা হবে ব্যস্তানুপাত। অনুপাত দুটো হচ্ছে ব্যস্তানুপাত, সমানুপাত হচ্ছে না, উল্টো অনুপাত হচ্ছে। কি? পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণফলের যে রেজাল্ট, উত্তর পদের সাথে উত্তর পদের গুণফলের রেজাল্ট সমান হবে। যদি এটা হয় তাহলে তাকে আমরা বলবো ব্যস্তানুপাত। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো একটা হোস্টেল আছে, মনে করো একটা হোস্টেল আছে, হোস্টেলে কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে। স্টুডেন্ট ভর্তি হয়েছে, যতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে সেই স্টুডেন্ট হচ্ছে, মনে করো 10 জন এই মুহূর্তে ভর্তি হয়ে আছে। মনে করো 10 জন ভর্তি হয়েছে, তো 10 জনের জন্য যে খাবার মজুদ আছে, 10 জনের জন্য হোস্টেল যে খাবার মজুদ আছে, সেই খাবার হচ্ছে 20 দিনের খাবার মজুদ আছে। মানে 10 জন স্টুডেন্ট 20 দিন খাবার খেতে পারবে, হোস্টেলে এরকম খাবার অ্যাভেলেবেল আছে। এবার কিছুদিন পরে মনে করো আরো 10 জন চলে আসলো, তাহলে মোট হয়ে গেল স্টুডেন্ট সংখ্যা 20। প্রথমে 10 জন ছিল, পরে বেড়ে হয়ে গেল, আরো কিছু অ্যাডমিশন নিল, নিউ অ্যাডমিশন নিয়ে হয়ে গেল 20 জন টোটাল। আর খাবার প্রথম অবস্থায়
10 জনের 20 দিনের খাবার ছিল, পরে 20 জনের সেই খাবার হয়ে যাচ্ছে কয়দিন? 10 দিন। কেন? লোক যদি বেড়ে যায়, 10 থেকে বেড়ে 20 হয়, তাহলে খাবারও তো কমে যাবে। বেশি লোক যদি খাবার খায় তাহলে সেই খাবার কম দিন যাবে, কারণ খাবার ফিক্সড রয়েছে। তাহলে এই যে দুটো অনুপাত, যদি আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, এটাকে ডি ধরি, যদি আমি এরকম এরকম করে ধরি, প্রথমে যেরকম ধরেছিলাম ধরি, এবং অনুপাত করি। কেন অনুপাত করি? কারণ এটা হচ্ছে লোক, স্টুডেন্ট 10 জন, আর এটা হচ্ছে 20 জন। স্টুডেন্টের সাথে স্টুডেন্ট সমজাতীয় জিনিস, তাহলে অনুপাত করা যাবে। আবার খাবারের সংখ্যা, মানে দিন সংখ্যা বলি, যে খাবার কতদিন চলবে তার সংখ্যা, একই জাতীয় জিনিস। তাহলে এই দুইজনের মধ্যেও কিন্তু আমরা কি করতে পারবো? তুলনা করতে পারবো। তাহলে এটা একটা অনুপাত হবে। তাহলে স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্টের সংখ্যার তুলনা করলাম, এবং খাবারের সঙ্গে খাবারের সংখ্যার তুলনা করলাম। তুলনা করে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি স্টুডেন্ট যখন বেড়ে যাচ্ছে, 10 থেকে 20 হয়ে যাচ্ছে, খাবারের পরিমাণ কিন্তু দিন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই যে একটা অনুপাত আমি লিখেছি, এই অনুপাতটাকে আমি ব্যস্তানুপাত বলতে পারবো। কখন ব্যস্তানুপাত বলতে পারবো? যদি আমরা দেখি পূর্বপদের সাথে পূর্বপদের গুণফল, অর্থাৎ এর সাথে সির গুণফল এসি, আর বির সাথে ডির গুণফল, উত্তর পদের সাথে উত্তর পদের গুণফল বিডি, যদি সমান হয়। এ সমান এখানে 10 দেখতে পাচ্ছি, আর সি সমান দেখতে পাচ্ছি 20। আবার বি সমান দেখতে পাচ্ছি 20, ডি সমান দেখতে পাচ্ছি 10। গুণ করে দেখি, তাহলে 10 আর 20 গুণ করলে হচ্ছে 200। আবার এখানেও 10 আর 20 গুণ করলে হচ্ছে 200। দুটো নিশ্চয়ই সমান। তাহলে যখন দুটো সমান হলো, তখন তাকে আমরা বলতে পারছি যে এটা একটা ব্যস্তানুপাত। দুটো সমান বলে তুমি বলে দিও না যে স্যার দুটো সমান বলে সমানুপাত হয়েছে। সমানুপাত হয়নি। সমানুপাত হতে গেলে আমরা জানি যে প্রান্তীয় পদের গুণফল আর মধ্য পদের গুণফল সমান হয়। সমানুপাত হতে গেলে আমরা যেটা দেখেছিলাম যে এডি আর বিসি গুণ করলে সমান হবে। এখানে কিন্তু আমরা এডি আর বিসি গুণ করিনি, এখানে আমরা কি গুণ করেছি? একটাকে উল্টে দিয়ে গুণ করেছি। কিরকম? যদি আমি এটাকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে 10:20, আর এখানে 20:10, এইটা কিন্তু করিনি আমরা। 10:20, 20:10, এটাকে কিন্তু গুণ করিনি, মানে এই অনুপাত দুটো সমান করিনি। একটাকে উল্টে দিয়ে সমান করেছি। কাকে উল্টে দিয়েছি? যে কোনো একটাকে উল্টে দাও। মনে করো পরেরটাকে উল্টে দিচ্ছি, সি আর ডি কে উল্টে দিচ্ছি। যদি উল্টে দাও, উল্টে দেওয়া মানে ব্যস্ত করে দিলে, কিন্তু রিভার্স করে দিলে, সেক্ষেত্রে 10 আসবে ওপরে, 20 আসবে নিচে। হলো? এই অবস্থায় কিন্তু এরা সমান হচ্ছে। এই অবস্থায় সমান হলে 10 আর 20 গুণ করলে 200, এই কোনায় গুণ করলাম, আর 10 আর 20 গুণ করলে এদিকে হচ্ছে 200। তাহলে এই দুটো অনুপাত যখন সমান হয়ে গেল, তখন তাকে বলছি ব্যস্তানুপাত। উল্টে দেওয়ার পরে গুণ করেছে, সমান হয়েছে। আর সমানুপাতে কিন্তু উল্টাচ্ছিলাম না, যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকেই গুণ করছিলাম, সেই অবস্থা থেকে সমান হচ্ছিল। তাহলে সমানুপাত এবং ব্যস্তানুপাত সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হলো। এই ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সময় অঙ্ক করতে পারবো। এর পরে যে জিনিসটা আছে সেটা একটু দেখি। এবার আমরা যেটা দেখবো 3 নম্বরে, ক্রমিক সমানুপাত। ক্রমিক মানে কি? ক্রমিক মানে পর পর। যেমন তোমরা যখন তোমাদের ক্লাসে আমরা রোল নাম্বার, মানে রোল কল করি বা নাম ডাকি সোজা বাংলায় বললে, তখন আমরা বলছি ক্রমিক নাম্বার, মানে রোল নাম্বারকে বাংলায় বলা হয় ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, পর 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 আসছে। একের পরে 2 আসে, 2 এর পরে 3 আসে, যেটা স্বাভাবিক সংখ্যা যে যে সিকোয়েন্স মেনটেন করে আসে সেইভাবে কিন্তু আসে। 1 2 3 4, ক্রমিক মানে পর পর বোঝাচ্ছে। তাহলে ক্রমিক সমানুপাত মানে কি? কতগুলো সমানুপাত হবে, কিন্তু তারা পর পর বসে গিয়ে সমানুপাত হবে। যদি এরকম সমানুপাত হয়, তখন তাকে বলবো ক্রমিক সমানুপাত। অর্থাৎ তিনটে আলাদা আলাদা রাশি, মানে তিনটে আলাদা আলাদা সংখ্যা, মনে করো এ নিয়েছি, বি নিয়েছি, সি নিয়েছি, তিনটে বাস্তব সংখ্যা, এ বি সি তিনটে বাস্তব সংখ্যা নিয়েছি। যদি এরকম অবস্থায় এরা সমানুপাত হয়, যে এখানে তিনটে লিখেছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, বা এটাকে বলতে পারি প্রথম, এটা শেষ, এটাকে মিডিল, এইভাবে বলতে পারি। আমি যেভাবে বললে আমি চিনতে পারবো সেভাবে বলবো। এটা প্রথমে আছে, এটা শেষে আছে, এটা মিডিলে আছে, মধ্যে আছে। তো যদি এরকম হয় যে তিনটে স্বাভাবিক সংখ্যা যদি আমি নিয়ে যদি দেখি, ক্রমিক মানে কি? পর পর হতে হবে। এর সাথে যদি বি এর অনুপাত নিই, A:B যদি করি, এর সাথে বি এর অনুপাত নিই, এবং যদি বি এর সঙ্গে সি এর অনুপাত নিই, পর পর আছে, এরপরে বি আছে, বি এর পরে সি আছে, বি এর সঙ্গে সি এর অনুপাত নিই, যদি এরকম অনুপাত হয় এবং সেই অনুপাতের মান যদি সমান হয়, পরপর রয়েছে, এরপরে বি এর অনুপাত এবং বি এর সঙ্গে সি এর অনুপাত, এই অনুপাত যদি সমান হয়, তখন তাকে বলা হবে ক্রমিক সমানুপাত। অর্থাৎ বলবো এ বি সি ক্রমিক সমানুপাতি বা ক্রমিক সমানুপাতে আছে।
এখান থেকে কি দেখতে পারবো? দেখো এখান থেকে আমরা যেটা দেখতে পারবো, কোনাকুনি গুণ করলে বি আর বি গুণ করলে বি স্কোয়ার হচ্ছে, বি স্কোয়ার সমান আমরা এখান থেকে লিখতে পারবো এসি। বি স্কোয়ার সমান কি লিখতে পারবো? এসি লিখতে পারবো কোনাকুনি গুণ করলে। তাহলে ক্রমিক সমানুপাত হলে যে মধ্য সমানুপাত থাকে, এই যে এ আর সি কে প্রান্ত বলতে পারছি। যখন চারটে ছিল, মনে করো এ বি সি ডি ছিল, তখন এ আর ডি কে প্রান্তীয় বলছি, আর বি আর সি কে আমরা বলছিলাম মধ্য। তো এখানে যেহেতু তিনটে আছে, তিনটে থাকলে একটা মিডিলে থাকবে আর দুটো প্রান্তে থাকবে, তাহলে বি হচ্ছে প্রান্ত, সরি বি হচ্ছে মিন প্রপোর্শন, মিন মানে মাঝখানে আছে, মধ্য সমানুপাত এটাকে আমরা বলতে পারছি। তাহলে এই যে যে মধ্য সমানুপাত আমি লিখলাম বি, সেই যেটা মধ্য সমানুপাত হবে সেই বি এর স্কোয়ার, সেটার স্কোয়ার সমান প্রান্ত সমানুপাতের, প্রান্তে যে পদ দুটো আছে তাদের গুণফলের সঙ্গে সমান হবে, প্রান্তে যে দুটো আছে তাদের গুণফলের সঙ্গে সমান হবে। বি স্কোয়ার সমান এসি হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? বি সমান স্কোয়ারটা ডান দিকে গিয়ে রুট হয়ে গেল এসি। রুটের থেকে যখন বেরোবে কোন একটা সংখ্যা তখন প্লাস মাইনাস নিয়ে বেরোয়, তোমরা জানো এটা, রুটের থেকে বেরোলে প্লাস মাইনাস নিয়ে বেরোয়। তাহলে বি এর চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। সেটা কার উপর নির্ভর করবে? দেখো ভালো করে মনে রাখো, যেহেতু এটা বাস্তব সংখ্যা, যেহেতু এটা বাস্তব সংখ্যা এবিসি নিয়েছিলাম, যদি এ ধনাত্মক হয় এবং সি ধনাত্মক হয়, এ আর সি যদি ধনাত্মক হয় তাহলে বিও ধনাত্মক হবে। মানে কি? মানে বির চিহ্নটা নির্ভর করছে এ আর সি এর উপরে। যদি এর চিহ্ন এবং সি এর চিহ্ন ধনাত্মক হয় তখন বি এর চিহ্ন ধনাত্মক হবে। যদি এরকম হয় এর চিহ্ন ঋণাত্মক, সি এর চিহ্ন ঋণাত্মক, যদি তাই হয় তাহলে বি এর চিহ্ন ঋণাত্মক হবে, বি এর চিহ্ন ঋণাত্মক হবে। এ নেগেটিভ হলে সি নেগেটিভ হলে, দেখো এর মান যদি -2 হয়, বির মান যদি -8 হয়, যদি এরকম হয় তখন, সরি, এর মান যদি -2 হয়, সি এর মান যদি -8 হয়, তখন বি এর মান হবে -4। সবগুলোই মাইনাস দেওয়া হবে, হলে সবগুলো মাইনাস দেওয়া হবে, আর না হলে সবগুলো প্লাস দেওয়া হবে। তুমি এরকম দেখতে পাবে না যে একটা প্লাস একটা মাইনাস হচ্ছে, এরকম হবে না। কেন হবে না বুঝতেই পারছো। মনে করো যদি এ যদি এ যদি নেগেটিভ হয় আর সি যদি পজিটিভ হয়, এ যদি নেগেটিভ হয় আর সি কে যদি পজিটিভ করি, তাহলে এর মান কত হচ্ছে? এর মানের জায়গায় -2 আমি লিখবো, আর সি এর মানের জায়গায় কত লিখবো? +8। গুণ করলে হচ্ছে 8 × 2 = -16। রুটের ভিতর তো মাইনাস যদি চলে আসে তাহলে সেটা তো আর বাস্তব সংখ্যা থাকে না, রিয়েল নাম্বার থাকে না, রুটের মধ্যে মাইনাস আসতে পারে না। তাহলে এটাকে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা আমি বলবো। ক্লাস 9 এটা পড়িয়েছি, তার জন্য মনে রাখার জন্য যদি প্লাস হয় তো তিনটেই প্লাস, যদি মাইনাস হয় তো তিনটেই মাইনাস, এইটাই হচ্ছে মোদ্দা কথা। তাহলে আমরা এখান থেকে বি সম্বন্ধে চিনে নিলাম যে মধ্য সমানুপাত যেটা থাকবে সেই বি সমান কত হবে সেটা আমরা দেখতে পাচ্ছি, বি এর চিহ্নটাও কি হবে সেটা আলোচনা করা হয়ে গেছে। তাহলে ক্রমিক সমানুপাত দেখলে, এবার ক্রমিক সমানুপাতের একটা যদি আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা হচ্ছে 2 আছে, তারপরে 4 আছে, তারপরে 8 আছে, তিনটে সংখ্যা নিচ্ছি, বলছি এরা ক্রমিক সমানুপাত। কি করে বুঝবো স্যার? ক্রমিক সমানুপাত হতে গেলে 2 এর সঙ্গে 4 এর যে অনুপাত হবে, 4 এর সঙ্গে 8 এর অনুপাত সমান হবে। 2 এর সঙ্গে 4 এর অনুপাত, 4 এর সঙ্গে 8 এর অনুপাত সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পেয়েছিলাম যে মিডিলে যেটা আছে, বি, মিডিলে কি আছে? 4, 4 এখানে বি এর রোল প্লে করছে। মিডিলে যেটা আছে তার স্কোয়ার করব, আর প্রান্তে যে দুটো আছে তার গুণ করব, তাহলে তাদের মান সমান হবে। মিডিলে কি আছে? এখানে দেখো মিডিলে আছে 4, 4 এর স্কোয়ার করলাম, 4 এর স্কোয়ার করলে কত হচ্ছে? 4 এর 16 হচ্ছে। আর প্রান্তে যে দুটো আছে সেই দুটোকে গুণ করব, প্রান্তে এ আর সি গুণ অবস্থা আছে, এ আর সি গুণ করলে 2 আর 8 গুণ করলে 16 হচ্ছে। তাহলে দুই দিকে 16 আর 16 সমান হয়ে গেল। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এরা ক্রমিক সমানুপাত। অর্থাৎ কোনাকুনি গুণ করো, 4 আর 4 গুণ করলে 16, কোনাকুনি গুণ করো, 8 2 16। তাহলে এটাকে আমরা বলছি ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত মানে একটার সাথে একটা সমানুপাত হতে হতে যাচ্ছে। ভালো করে বলছো, দেখো 2 এর সঙ্গে 2 গুণ করেছি আমি, 2 প্রথম পদ ছিল তার সঙ্গে 2 গুণ করেছি, 4 হয়েছে, 4 এর সাথে আবার 2 গুণ করেছি, কত হয়েছে? 8 হয়েছে। তাহলে প্রত্যেকের সাথে 2 গুণ করতে করতে যাচ্ছে, 8 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 16, 16 এর সাথে 2 গুণ করতে গেলে 32। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু একটা একটা করে ক্রমিক সমানুপাত হচ্ছে। অর্থাৎ 2 এর সাথে 4 এর অনুপাত যা হবে, 4 এর সাথে 8 এর অনুপাত তা হবে, 8 এর সাথে 16 এর অনুপাত, 16 এর সাথে 32 এর অনুপাত, এটা সমান হবে। বা যদি আমরা এরকম লিখতাম, মনে করে একটা সংখ্যা লিখেছি 3, 3 এর সাথে আমি 2 গুণ করব, প্রত্যেকের সঙ্গে 2 গুণ করছি, 3 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 6, 6 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 12, 12 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 24। এরা সবাই কিন্তু ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত এই সেন্সে বলছি 3, 3 এর সাথে যে 6 এর অনুপাত হবে 6,
6 এর সাথে 12 এর অনুপাত, 12, 12 এর সাথে 24 এর অনুপাত, এরা সবাই সমান হবে। কাটাকুটি করে দেখো মনে মনে। এটা হচ্ছে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 6 একে 6, 6 দুগুণে 12, 12 কে 12, 12 দুগুণে 24। দেখো তিনটেই সমান হচ্ছে। তো এই অনুপাতগুলোকে আমরা বলবো ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত বলতে বোঝাবে যে যতগুলো অনুপাত দেওয়া থাকবে তার প্রথমের সঙ্গে দ্বিতীয়, দ্বিতীয়র সঙ্গে তৃতীয়, তৃতীয়র সঙ্গে চতুর্থ, এইভাবে যদি আমি পর 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 অনুসারে এগোতে থাকি তাহলে দেখা যাবে প্রত্যেকটা অনুপাতের মান সমান হচ্ছে। সেক্ষেত্রে এদেরকে বলা হবে ক্রমিক সমানুপাত, আমি বলে দিয়েছি। আর তিনটে যদি পদ থাকে ক্রমিক সমানুপাতে তাহলে বুঝতে পারবো মাঝখানে যে পদটা থাকবে তাকে বলা হবে মধ্যপদ, মিন প্রপোর্শন। এই মধ্যপদ যেটা থাকবে তার স্কোয়ার ভ্যালু এই প্রান্তীয় পদের দুটোর গুণফলের সঙ্গে সমান হচ্ছে। এইটা আমরা দেখতে পেলাম। তাহলে থিওরিটিক্যাল যে পার্ট গুলো ছিল সমানুপাত, ব্যস্তানুপাত এবং ক্রমিক সমানুপাত, এই সম্বন্ধে আমাদের কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গেল। দেখো 5.2 5.2 অনুশীলনীর আমি কিছু কিছু অঙ্ক করে দিই। 2 দাগের 1 দাগের অঙ্কটা করাচ্ছে না, খুব সোজা অঙ্ক। 2 দাগের 3 অঙ্কটা করিয়ে দিচ্ছি, একটা অঙ্ক করে দেবো, বাদ বাকি অঙ্কগুলো যেগুলো আছে সবগুলো তোমরা নিজেরা করতে পারবে। তো আমি প্রত্যেকটা দাগ নাম্বার থেকে একটা একটা করে অঙ্ক করে দিচ্ছি। বলে দিয়েছে যে একটা অনুপাত দেওয়া আছে, দুটো অনুপাত দেওয়া আছে, তিনটে অনুপাত, সরি ভুল বললাম, একটা পদ দেওয়া আছে, দুটো পদ, তিনটে পদ, তিনটে পদ দেওয়া আছে। তিনটে পদ দিয়ে বলছে চতুর্থ সমানুপাত নির্ণয় করো, অর্থাৎ 4 নম্বরে যেটা থাকবে সেই সমানুপাতটা নির্ণয় করো। আমরা দেখেছি চতুর্থ কি বলছে, সমানুপাত বের করতে বলেছে, ব্যস্তানুপাত কিন্তু বলেনি, সমানুপাত বের করতে বলেছে। তাহলে আমরা জানি যে যদি 4টে পদ এরকম থাকতো, এ বি আর তার সাথে সি ডি, এরা যদি সমানুপাত হতো, 4টে পদ যদি সমানুপাত হতো তাহলে আমরা কি লিখে দিতাম, মাঝখানে সমান চিহ্ন লিখে দিতাম। সেইখান থেকে আমরা লিখতে পারতাম এ বাই বি সমান সি বাই ডি, অর্থাৎ এখান থেকে লিখতে পারতাম বা এডি সমান বিসি লিখতে পারতাম, পারতাম তো, এডি সমান বিসি লিখতে পারতাম। তাহলে এখানে বলছে 4 নম্বরে কে আছে সেটা নেই, তুমি বের করো। কিন্তু শর্ত বলে দিয়ে আছে 4 নম্বরে যেই থাকুক না কেন, এই যে তিনটে পদ আছে তার সঙ্গে 4 নম্বর পদটা কিন্তু সমানুপাত সম্পর্কে আছে। 4 নম্বর পদটা কি সম্পর্কে আছে, সমানুপাত সম্পর্কে আছে। তাই যদি সমানুপাত সম্পর্কে থাকে 4 নম্বরটা, তাহলে 4 নম্বরটা কে, যারা কিনা এই তিনটের সঙ্গে সমানুপাতের সঙ্গে সম্পর্কে আছে। তাহলে আমি জানি না যে 4 নম্বরে কে আছে, তার জন্য আমি ধরে নিচ্ছি, ধরি 4 নম্বরে যেটা আছে, ধরি কিছু একটা ধরে নাও, ধরি 4 নম্বরে যেটা আছে সেই পদটা হচ্ছে চতুর্থ পদ। চতুর্থ পদ সমান, এখানে এক্স ওয়াই জেড আছে, তো এক্স ওয়াই জেড দিয়ে কিছু ধরবো না, তার বাইরে অন্য কিছু দিয়ে ধরবো। মনে করো পি ধরলাম, ধরি চতুর্থ পদ সমান পি। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদের সঙ্গে যে পদটা আছে চতুর্থ পদ, যেটা আমি পি ধরেছি, এরা পরস্পর, যদি পি এবার লিখতে পারি তাহলে পরস্পর এরা সমানুপাত হবে। তার সমানুপাত হওয়ার শর্ত কি, সমানুপাত হওয়ার শর্ত হচ্ছে প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান হবে। তাই লিখছি এক্স স্কোয়ার ওয়াই তার সাথে ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড অনুপাত করেছিলাম, এটার সাথে এটার অনুপাত সমান হবে, যেহেতু সমানুপাত বলে দিয়েছে, জেড স্কোয়ার এক্স আর যেটা ধরলাম পি, এটা পরস্পর সমান হবে, এই অনুপাত দুটো সমান হবে। তার থেকে আমাকে কিসের মান বের করতে হবে, তার থেকে আমাকে যার মান বের করতে হবে সেটা হচ্ছে পি এর মান বের করতে হবে, যেটা আমি ধরে নিচ্ছি পি, পির মান বের করতে হবে। এইবার দেখি কাটাকুটি করে পির মান বের করি। কিভাবে পির মান বের করব, এখান থেকে দেখো এইখানে ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার কেটে দিলাম। এইখানে আর কি কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার কেটে দিলাম। থাকলো কি, থাকলো হচ্ছে এখানে এক্স থাকলো, এক্স রয়েছে, আর নিচে আছে ওয়াই জেড, ডান দিকে আছে জেড স্কোয়ার, এক্স তো কেটে গেছে, পি। আমাকে মান বের করতে হবে পি এর মান। তো পি এর মান বের করতে গেলে বজ্র গুণন করতে হবে, কোনাকুনি গুণ করছি, এটা হচ্ছে এক্স পি, আর এই দুটো গুণ করলে হচ্ছে ওয়াই জেড কিউব, জেড স্কোয়ার আর জেড গুণ করলে জেড কিউব। তাহলে পি সমান যেটা বেরোবে, পি বের করতে গেলে এক্স যেহেতু গুণ অবস্থা আছে ডান দিকে পাঠিয়ে দেবো, ভাগ হয়ে যাবে। ওয়াই জেড কিউব ডান দিকে ছিল, এক্স কে পাঠিয়ে দিলাম, নিচে চলে গেল। তাহলে পি এর মান আমি বের করে দেখলাম, এক্স ওয়াই জেড দিয়ে বেরোলো। পি এর মান যদি ওয়াই জেড কিউ বাই এক্স হয় তাহলে এরা পরস্পর 4টে পদ সমানুপাতিতে থাকবে। তাহলে আমি এক্স পি এর মান যেটা ধরেছিলাম সেটার মান কিন্তু বের করে দিলাম। এবার দেখো 3 দাগের 4 অঙ্কটা করছি।
এখানে বলা আছে তৃতীয় সমানুপাত নির্ণয় করো, এটাও সমানুপাত। 3 নাম্বারটা বের করো, দুটো দেওয়া আছে তো 3 নাম্বারটা বের করতে বলেছে। 3 নাম্বারটা আমি কি করে বের করব? 3 নাম্বারটা কত আমি জানি না, তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি, দ্বিতীয়টা দেখতে পাচ্ছি, কিন্তু 3 নাম্বারে কি আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। তো 3 নাম্বারে যে আছে সেটাকে আমি ধরে নিচ্ছি পি, ধরে নিচ্ছি এক্স আর ওয়াই এর বাদ দিয়ে অন্য একটা সংখ্যা ধরে নিলাম পি, যেটাকে কিনা বের করতে হবে। এর আগেরটা কি ছিল? 4 নম্বরটা বের করতে হয়েছিল, প্রথম 3টে দেওয়া ছিল, 4 নম্বরটা দেওয়া ছিল না, আমি 4 নম্বরটা পি ধরে বের করে দেখেছি। এটা আবার কি বলেছে, এটা 3টে দিয়ে দিয়েছে, 3টে দিয়ে দিয়েছে, সরি 2টো দিয়ে দিয়েছে, বলছে 3 নাম্বারটা কত বের করতে হবে। তো 3 নাম্বারটা কত জানি না, আমি পি ধরে নিলাম। তাহলে 3টের ক্ষেত্রে আমরা কি করি, 3টের ক্ষেত্রে একটু আগে দেখলাম যে এটা হচ্ছে প্রান্ত, এইটা আর এটা প্রান্ত, আর মাঝখানে যেটা থাকে এটাকে মধ্য সমানুপাত বলছিলাম বা মিন প্রপোর্শন বলছিলাম। তাহলে আমরা কি করছিলাম, ভালো করে একটু লক্ষ্য করে দেখি, যদি এ বি সি থাকছিল তাহলে আমরা লিখছিলাম যে এ বাই বি সমান বি বাই সি লিখছিলাম। এই ক্ষেত্রে এ বাই বি সমান বি বাই সি লিখছিলাম। তাই করব যে এটাকে এ বি সি ধরবো, তাহলে এ শর্তানুসারে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এ বাই বি, বি সমান কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা আমরা যেটা দেখছিলাম যে আমি এবার এটা লিখে নিই, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এরা পরস্পর ক্রমিক সমানুপাতেও হচ্ছে। পরপর সমানুপাতিক মানে ক্রমিক সমানুপাতেও হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, আমাদের কোনো সমানুপাত করতে গেলে দুটো অনুপাত দরকার, দুটো অনুপাত দরকার, দুটো অনুপাত না নিয়ে আমি কিন্তু সমানুপাত করতে পারবো না। এখানে যেমন এর সঙ্গে বি নিয়েছি, বি এর সঙ্গে সি নিয়েছি, তাহলে একটা অনুপাত আর একটা অনুপাত, দুটো অনুপাত নিয়ে যদি সমান করি তাহলে সমানুপাত হচ্ছে। তাহলে দুটো অনুপাত ফার্স্টে তোমাকে লাগবে। তাহলে দেওয়া আছে 3টে, 3টে থেকে দুটো করতে গেলে একে পরস্পর ক্রমিক সমানুপাত হতে হচ্ছে। তাহলে প্রথমটা নিলাম আর মিডিলেরটা নিলাম, ইকুয়াল টু মিডিলেরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, বা এটাকে লিখছি কত, পি লিখছি, যেমন আছে তেমন আমি লিখে নিচ্ছি। পি এর মান বের করতে হবে, তো পি এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, কোনাকুনি গুণ করো, সাথে গুণ পি এর মান, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু পি, কোনাকুনি গুণ করেছি, সমান এটার সাথে এটার গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলাম তার হোল স্কোয়ার, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, দুটাকে জাতীয় জিনিস গুণ করে দিয়েছি। গুণ করার পরে আমি এটা দেখতে পাচ্ছি। এইবার আমি কি করব, এবার যেটা করব দেখো, পি এর মান বের করব। পি সমান, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, পি সমান লিখতে পারি, এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো ডান দিকে, সমান চিহ্নের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে যেটা পাঠাবো সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। দেখো ভালো করে হয়ে গেছে, ছোট্ট একটা অঙ্ক। এখানে যেটা করেছি আমি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি স্যার, ফর্মুলা জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লিখতে পারি আমি। তাহলে যেটা হয় তার পুরোটার মাথায় কি আছে, স্কোয়ার আছে, তাহলে এইটার পুরোটার মাথায় স্কোয়ার মানে এটার স্কোয়ার, এটার স্কোয়ার, এখানে যেটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে ছিল এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কেটে গেল, কেটে গেলে কি থাকছে, কেটে গেলে থাকছে যেটা পি এর মান থাকছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এই যে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমি পি এর মান পেয়ে গেলাম, পি এর মান পেয়ে গেলাম, যে তৃতীয় সমানুপাত যেটা বের করতে বলেছিল সেটা বের করে দিলাম। 4-এর দাগের 4-এর অঙ্কটা, 4-এর দাগের 4 অঙ্কে বলে দিয়েছে মধ্য সমানুপাত নির্ণয় করো। দেখো আগের যে অঙ্কটা করেছিলাম সেখানে বলেছিল তৃতীয় সমানুপাত নির্ণয় করো, 3 নাম্বারটা বের করতে বলেছে। এখানে বলছে মধ্য সমানুপাত নির্ণয় করতে। মধ্য সমানুপাত মানে কি, মধ্য সমানুপাত মানে এই একটা দেওয়া আছে, এই আরেকটা দেওয়া আছে, মিডিলে যেটা আছে সেটা দেওয়া আছে। তৃতীয় সমানুপাত যদি বলতো, এটা মধ্য সমানুপাত না বলে, তাহলে কিন্তু যেটা বের করতে হতো সেটা কিন্তু এটাকে প্রথম ধরতাম, এটাকে দ্বিতীয় ধরতাম, পরে যেটা হতো পরে এটাকে ধরতাম তৃতীয়, পি কে ধরতাম তৃতীয়, যেটা বের করতে হবে। কিন্তু এটা বলছে মধ্য, মানে যেটাকে ধরবে তুমি সেটা যে দুটো দিয়ে দিয়েছে তার মিডিলে ধরতে হবে।
আর তৃতীয় যদি বলতো তাহলে যে দুটো দিয়ে দিয়েছে তারপরে গিয়ে ধরতে হতো, তাহলে 3 নম্বর এসে থাকতো। তাহলে তুমি যেটাকে ধরছো তার পজিশনটা তুমি বের করবে অঙ্কে কিরকম নির্দেশ দেওয়া আছে তার উপর। যদি বলে মধ্য সমানুপাত, তাহলে যে দুটো দেওয়া আছে তার মাঝখানে একটা পদ তোমাকে বের করতে বলেছে। যদি বলতো এটা তৃতীয় সমানুপাত, তাহলে এটাকে আমি লিখতাম, যদি তৃতীয় বলতো আগেরটা করেছিলাম, তাহলে এটাকে লিখতাম লাস্টে, তাহলে ফার্স্ট সেকেন্ড লাস্ট, মানে প্রথম দ্বিতীয় তৃতীয়। বোঝা গেল? কখন কাকে ধরবো সেটা আমাকে বুঝতে হবে। আগের অঙ্কটা পি ধরেছিলাম 3 নম্বরে, এবার বলছে মধ্য সমানুপাত মানে প্রথম আর এটা শেষ, তার মাঝখানে যেটা বের করতে হবে সেটা ধরে নিচ্ছি পি। পি হচ্ছে মধ্য সমানুপাত। তো মধ্য সমানুপাতের নিয়ম কি? মধ্য সমানুপাতের নিয়ম তোমরা জানো, প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়। ক্রমিক সমানুপাত হচ্ছে প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে কোথায় ধরবো, যেটাকে বের করতে বলছে সেটা কোথায় ধরবো, সেটা তোমার অঙ্ক পড়ে বসতে হবে। এটাকে মাঝখানে ধরতে বলেছে, ধরি যে মধ্য সমানুপাত, সে মধ্য সমানুপাতটা পি, এই কথাটা লিখে নেবে, কারণ অঙ্কে আমার কোথাও পি নেই, কিন্তু এটা তোমরা লিখে নেবে। তাহলে আমরা লিখছি এক্স মাইনাস ওয়াই, এটা প্রথম সমান পদ ছিল, তার সঙ্গে পি ইকুয়াল টু পি বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, যেমন যেমন ছিল তেমন তেমন লিখে দিয়েছি, শুধু পি কে ধরেছি, পি কে লিখলাম। এবার আমরা কি করব, এবার যেটা করব, দুটোকে গুণ করছি, পি আর পি গুণ করলে পি স্কয়ার হয়ে যাচ্ছে, সমান এই দুটোর গুণ, এই দুটোর গুণ করলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, যেমন ছিল তেমন লিখেছি। এবার এটাকে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দুটোর মাথায় হোল স্কয়ার আছে, তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার মাথায় হোল স্কয়ার লিখে দিচ্ছি। তার মানে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মাথায় হোল স্কয়ার, এক্স মাইনাস ওয়াই এর মাথায় হোল স্কয়ার। এবার এটা সমান হচ্ছে পি এর স্কয়ার। সূচকের নিয়ম অনুসারে পি এর স্কয়ার সমান কিছু একটা তার স্কয়ার, দুই দিকের থেকে স্কয়ার স্কয়ার কেটে দেওয়া যায়, তাহলে পি সমান যেটা দাঁড়াচ্ছে, পি সমান যেটা দাঁড়াচ্ছে, এবার দেখো যে পদ দুটো দেওয়া আছে সেই পদ দুটোর মাথায় হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে হোল স্কয়ার টার্ম, হোল স্কয়ার যদি থাকে সেটা সবসময় পজিটিভ টার্ম হয়। ব্র্যাকেটের ভিতরে যাই থাকুক না কেন তার মাথায় যদি তুমি স্কয়ার দিয়ে দাও তাহলে সেটা নেগেটিভ হয় না। তাহলে অবশ্যই এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে পি এর সাইন কি হবে, পি এর সাইনও পজিটিভ হবে। আমি একটু আগেই বলে দিয়েছিলাম চিহ্ন সবার ক্ষেত্রে সমান হবে, যদি নেগেটিভ হয় তো নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ। তাহলে স্কোয়ার মানে সবসময় পজিটিভ ভ্যালু। মাইনাস ওয়ান, তাকেও যদি তুমি ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান লেখো, তার মাথায় যদি স্কোয়ার করো, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সমান কিন্তু প্লাস ওয়ানই হচ্ছে, মাইনাস থাকলেও প্লাস হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে ব্র্যাকেটের মধ্যে যাই থাকুক না কেন তার ভ্যালু হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, দুটো আহ, আহ, সংখ্যার উপরে নির্ভর করছে 3 নম্বরটা কি হবে, অর্থাৎ 3 নম্বর সাইনটা কি হবে, চিহ্নটা কি হবে। তাহলে 3 নম্বর চিহ্ন কিন্তু পি এর চিহ্ন প্লাস হবে, তার জন্য আমি পি কে কিন্তু প্লাস লিখছি। এটা আর এটা কেটে দিলাম, দুদিকের থেকে স্কোয়ার আউট করে দিলাম। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা সমান কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে পি এর ভ্যালু কি আসলো, পি এর ভ্যালু আসলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।